আচ্ছা, এবার আমরা ইকোনমিক্স এমসিকিউ অ্যানালাইসিসের পরের পার্ট নিয়ে আলোচনা করব। আমরা একটু টাফ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি আগের ভিডিও থেকেই, আগের যে সেশন থেকেই। এবার আরো কিছু টাফ কোয়েশ্চেন নিয়ে, এবং টাফ কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে, এটা যদিও খুব একটা টাফ না, সঙ্গে সঙ্গে তোমাদের যাবতীয় অ্যানালাইসিস মানে ওই সংক্রান্ত অন্যান্য তথ্য আমি জানিয়ে দেব। তাই শুরু করি আমরা ইকোনমিক্স এমসিকিউ অ্যানালাইসিসের এই পার্ট। চলে আসছি প্রথম প্রশ্নে, which of the following organization issues the rules of global trade? গ্লোবাল খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসে। গ্লোবাল ট্রেড কে কোন অর্গানাইজেশন গ্লোবাল ট্রেডের জন্য দায়ী, মানে সমস্ত কিছু ঠিক করে কে? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তোমরা জানো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমাদের গ্লোবাল ট্রেডের দায়িত্বে আছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ডে। তোমরা সবাই জানো, তাও একটু ঝালিয়ে দেওয়া, জেনিভা সুইজারল্যান্ডে। বর্তমানে 164টা দেশ এর মেম্বার, যদিও এটা যে তৈরি হয়েছিল কবে, 1 জানুয়ারি 1995 1995 সালে তৈরি হয়েছিল। আর এখন এর হেড কি আছে তোমরা জানো সবাই, তাও আমি বলে দিলাম, পাস্কাল ল্যামি। এখন এর হেড আছে হচ্ছে পাস্কাল ল্যামি। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে আমাদের গ্লোবাল ট্রেডের জন্য দায়ী, যার হেডকোয়ার্টার জেনিভা সুইজারল্যান্ডে, যার হেড এখন আছে পাস্কাল ল্যামি। 1 জানুয়ারি 1995 সালে এটা তৈরি হয়েছিল, এবং বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 164 খানা মেম্বার আছে। এবার চলে যাই, হোয়াট ইজ ক্রস বর্ডার এক্সচেঞ্জ? ক্রস বর্ডার এক্সচেঞ্জটা কি? ট্রেডিং অফ ফরেন কারেন্সি ইন ইন্ডিয়া? একদমই নয়। দ্য ট্রেডিং অফ ইন্ডিয়ান রুপি ইন এক্সচেঞ্জ ফর আদার কারেন্সি। এইটা ক্রস বর্ডার এক্সচেঞ্জ মানে কি? যে আমাদের ইন্ডিয়ান যে দেশের কথা বলা হচ্ছে, এটা বিভিন্ন দেশে হবে। আমাদের দেশের ক্রস বর্ডার এক্সচেঞ্জ বলতে আমাদের টাকাকে অন্য মনে করো ডলার বা ইউরোতে যদি আমি কনভার্ট করতে চাই, এইটাকে বলছে ক্রস বর্ডার এক্সচেঞ্জ, অর্থাৎ টাকার কনভার্সন, ইন্ডিয়ান রুপি ইন এক্সচেঞ্জ ফর আদার কারেন্সি। দেখো, ট্রেডিং অফ ইন্ডিয়ান রুপি এক্সচেঞ্জ অফ আদার কারেন্সি এবং গুডস, অন্য কারেন্সি এবং গুডস এর নিরিখে ইন্ডিয়ান রুপির যে এক্সচেঞ্জ ভ্যালু, সেইটাকে এক্সচেঞ্জ করাটাকেই বলে ক্রস বর্ডার এক্সচেঞ্জ। এই ক্রস বর্ডার এক্সচেঞ্জের উপরই টবিন ট্যাক্স করেছে। টবিন ট্যাক্স জানো, টবিন এই ট্যাক্সটা দিয়েছিল, এই ক্রস বর্ডার এক্সচেঞ্জের উপর ট্যাক্সটা দেওয়ার কথাই বলা হয়েছে। ইন্ডিয়াতে তো করা হয় না। ইন্ডিয়াতে টবিন ট্যাক্স সম্পর্কে বলতে গেলেই ইন্ডিয়ার গভর্নমেন্টের স্ট্যান্ড হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্ট্যান্ড হচ্ছে, যখন প্রয়োজন তখন দেখা যাবে, এখনো প্রয়োজন হয়নি। তো এই টবিন ট্যাক্স এই ক্রস বর্ডার এক্সচেঞ্জের উপরই লাগে। চলে যাচ্ছি, তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? ট্রেডিং অফ ইন্ডিয়ান রুপি ইন এক্সচেঞ্জ ফর আদার কারেন্সিস এন্ড গুডস। নেক্সট চলে যাচ্ছি, অ্যাজ পার রিসেন্ট রিপোর্ট মেনি কান্ট্রিজ আর প্ল্যানিং টু ইন্ট্রোডিউস টবিন ট্যাক্স। এক্ষুনি বললাম টবিন ট্যাক্সের কথাই। দ্য আইডিয়া অফ হুইচ was given by Nobel Prize winner জেমস টবিন in 1978। দেখো, জেমস টবিন একটু আগেই বললাম, if implemented will be levied on which of the following? কি বলেছিলাম? এই তো ক্রস বর্ডার এক্সচেঞ্জে কি বলেছে? অল ক্রস বর্ডার ক্যাশ ট্রানজাকশন হওয়া উচিত না, এটা কেটে দিয়ে এক্সচেঞ্জ করে ক্যাশ এক্সচেঞ্জ, এটা ভালো হবে। ট্রানজাকশন বলাটা ঠিক না, এটা করে দাও অল ক্রস বর্ডার ক্যাশ এক্সচেঞ্জ। চলে যাই পরের পার্টে, which of the following economic concept is categorized on the basis of current account, capital account or both? কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন ক্ষেত্রে আছে? তোমরা জানো ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট মেনটেন করা হয়। কারেন্ট অ্যাকাউন্ট কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? কারেন্ট অ্যাকাউন্ট যার আরেকটা নাম রেভিনিউ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি বলেইছি বাজেট পড়াতে গিয়ে, বাজেটেও এটা হয়। কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যেখানকার টাকা কোনো পিছুটান নিয়ে আসে না, অর্থাৎ গভর্নমেন্টের কোনো চাপ সৃষ্টি করে না, গভর্নমেন্ট যেখানে ইচ্ছা খরচা করতে পারবে,
যে যে টাকা কোনো পিছুটান নিয়ে আসে না, যেরকম আমাদের ট্যাক্সের টাকা, যে টাকা কোনো পিছুটান নিয়ে আসে না, অর্থাৎ গভর্নমেন্ট চাইলে হেলথে খরচা করতে পারবে, রাস্তাতে খরচা করতে পারবে, চাইলে গঙ্গায় ভাসিয়ে দিতে পারবে, সেই টাকা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের টাকা, যার কোনো পিছুটান নেই। আর যেগুলো পিছুটান নিয়ে আসে, যেগুলোতে পিছুটান আসে অর্থাৎ মাথায় চাপ নিয়ে আসে, সেগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে। মানে কি, কোনো দেশে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ধার নিলাম, ধার নিয়ে আমি যেখানে ইচ্ছা খরচা করতে পারবো না, খরচা করলেও আমার মাথায় হেডেক থাকবে, আমাকে ওটা ফেরত দিতে হবে, ডিসইনভেস্টমেন্টের টাকা, এগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকা। তোমাদের ভালো করে এগুলো পড়া আছে, সব ফিসকাল পলিসি তোমরা পড়েছো। নেক্সট চলে যাচ্ছি, which one of the following does not belong to the main product of insurance? এর মধ্যে ইন্স্যুরেন্সের মেইন প্রোডাক্টে কোনটা নয়? এন্ডাওমেন্ট পলিসি তো আছেই, খুব ইম্পর্টেন্ট, লাম্প সাম অ্যামাউন্ট পাওয়া যায় একটা এন্ডাওমেন্ট পলিসিতে। নেক্সট চলে যাচ্ছি, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এরকম তো কোনো ইন্স্যুরেন্সের নাম আমি শুনিনি, হয়তো আছে, তবে এটা মেইন প্রোডাক্টের মধ্যে হতে পারে না, তাহলে এটাই অ্যান্সার হবে। বাকিগুলো দেখে নিতাও, টার্ম ইন্স্যুরেন্স ডেফিনেটলি মেইন প্রোডাক্ট, হোল লাইফ ইন্স্যুরেন্স ডেফিনেটলি, তাহলে আমার আনসার হবে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। এটা এরকম ইন্স্যুরেন্স থাকতে পারে, আমি তো নামই শুনিনি, তাও থাকতে পারে, কিন্তু সেটা মেইন প্রোডাক্টের মধ্যে নয়। এই তিনটে হচ্ছে মেইন প্রোডাক্ট, এন্ডাওমেন্ট, টার্ম আর হোল লাইফ ইন্স্যুরেন্স। নেক্সট প্রশ্নে চলে যাই, which of the following does not belong to major general insurance private sector company? বলছে এর মধ্যে কোনটা জেনারেল ইন্স্যুরেন্স? জানো তো দু রকমের ইন্স্যুরেন্স হয়, একটা জেনারেল, যেটাকে নন লাইফ ইন্স্যুরেন্সও বলা হয়, নন লাইফ, আর আরেকটা ইন্স্যুরেন্স হয় যেটাকে বলে লাইফ ইন্স্যুরেন্স। একটা হয় লাইফ, সেটা লাইফ ইন্স্যুরেন্স, আর যেটা জেনারেল বা নন লাইফ ইন্স্যুরেন্স, সেটাকে জেনারেল ইন্স্যুরেন্স বলা হয়। বলেছে এর মধ্যে কোনটা জেনারেল ইন্স্যুরেন্স প্রাইভেট কোম্পানি নয়? বাজাজ অ্যালায়েন্স, মোবাইল টোবাইলে করে, মোবাইল মানে নন লাইফ, তার মানে এটা জেনারেল ইন্স্যুরেন্স। রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স তো বলেই দিয়েছে জেনারেল ইন্স্যুরেন্স। রয়্যাল সুন্দরম, এটাও গাড়ি ফাড়িতে দেয়, জেনারেল ইন্স্যুরেন্স। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল হবে কারণ ওরিয়েন্টাল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল ইজ এ লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট কোম্পানি। তাহলে আমার আনসার হবে কোনটা জেনারেল ইন্স্যুরেন্স নয়, সেটা ওরিয়েন্টাল, কারণ ওরিয়েন্টাল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। পরের প্রশ্নে চলে যাচ্ছি, which ministry is responsible for calculating GDP in India? ইন্ডিয়াতে জিডিপি ক্যালকুলেট করার জন্য কোন মিনিস্ট্রি রেসপন্সিবল? আগে বলো, ইন্ডিয়াতে জিডিপি ক্যালকুলেট করে কে? ক্যালকুলেট করে হচ্ছে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যেটা 2 মে 1951 এ তৈরি হয়েছিল। এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন আমাদের জিডিপি কি করে? ক্যালকুলেট করে, ঠিক আছে, কিন্তু এই সিএসওর জন্য, ক্যালকুলেশনের জন্য তো ডাটা লাগে, এই ডাটাটাকে সংগ্রহ করে, ডাটাটা সংগ্রহ করে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন ডাটা সংগ্রহ করে দেয়, সেই ডাটাকে অ্যাকিউমুলেট করে ক্যালকুলেশন করে ফাইনাল ফিগার দেয় হচ্ছে সিএসও। ক্লিয়ার? ক্যালকুলেট করে সিএসও, কিন্তু ডাটা সংগ্রহ করে কিন্তু এনএসএসও। সিএসও এবং এনএসএসও যারা এই ক্যালকুলেশনের জন্য মেনলি দায়ী, দুটোই কার আন্ডারে? এনএসএসও আগে সিএসওর মধ্যেই ছিল, পরে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। এই দুটোই হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। এই যে আমার আনসার, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। যেহেতু সিএসও মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে, তাই স্বাভাবিকভাবে জিডিপি ক্যালকুলেশনের জন্য দায়ী যদি কোন মিনিস্ট্রি বলা হয়, তোমার অ্যান্সার হবে কি? মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এনএসএসও কিন্তু এরই আন্ডার। নেক্সট পরের প্রশ্ন চলে যাই, দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচারাল সেক্টর ইজ ডিক্রিজিং ইন অ্যান ইকোনমি। এর অর্থ কি? এগ্রিকালচারাল সেক্টর হচ্ছে যেগুলো ডেভেলপিং কান্ট্রি, সেগুলোতে এগ্রিকালচারাল সেক্টরের প্রধানত বেশি থাকে, কিন্তু যত তুমি ডেভেলপড হওয়ার দিকে যাবে, তোমার এগ্রিকালচারের কমে সার্ভিস সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হেভি হয়ে দাঁড়াবে। অর্থাৎ তুমি ডেভেলপিং থেকে ডেভেলপড এর দিকে যাচ্ছ, এর পরিচয় হচ্ছে তোমার এগ্রিকালচার কমবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আর সার্ভিস সেক্টরের প্রভাব বাড়বে। তাহলে এখানে কি অ্যান্সার আছে?
দ্য কান্ট্রি ইজ গোয়িং ইন দ্য ডিরেকশন অফ ডেভেলপ, প্রথমটাই আছে, কান্ট্রি ইজ গোয়িং ইন দ্য ডিরেকশন অফ ডেভেলপড নেশন। ইন্ডিয়াতে যেটা হচ্ছে এখন, এগ্রিকালচার কমছে, ইন্ডাস্ট্রি আর সার্ভিস সেক্টর বাড়ছে, এটা হচ্ছে ডেভেলপড ইকোনমি, ডেভেলপড এর দিকে যাওয়ার একটা নমুনা। ক্লিয়ার? নেক্সট চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ অর আর ইউজ টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম। ভালো প্রশ্ন। এটাতে একটা জিনিস দেখো, ইন্ডিয়াতে ন্যাশনাল ইনকাম পরিমাপ করার দুটো পদ্ধতি, একটা প্রোডাক্ট মেথড, যেটাকে ভ্যালু অ্যাডেড মেথডও বলা হয়, প্রোডাক্ট মেথড, আর একটা হচ্ছে ইনকাম মেথড, আমরা এটাই পড়ে এসেছি, ইনকাম মেথড। এই দুটোর মাধ্যমে ইন্ডিয়াতে করা হয় ন্যাশনাল ইনকাম পরিমাপ। ইন্ডিয়াতে কিন্তু এক্সপেন্ডিচার মেথড লাগে না, কিন্তু আমি বারবার বলছি আইবিপিএস এই প্রশ্নটা এসেছিল এবং ডাব্লিউবিসিএস এর মোস্ট প্রবাবলি 2018 মেন্সেও এই প্রশ্নটা এসেছিল। সেখানে কিন্তু এরকম দেওয়া ছিল, দেখো প্রোডাক্ট মেথড, এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড, অল অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে তুমি প্রোডাক্ট আর ইনকাম দাগাবে কি করে? তাই বর্তমানে এক্সপেন্ডিচার মেথডকেও ইন্ডিয়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে, হয়তো করা হয় না, কিন্তু এক্সপেন্ডিচারকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এরকম যদি অপশন চলে আসে, তোমাকে অল অফ দ্য অ্যাবাভ মার্ক করতে হবে। কিন্তু পরীক্ষা যদি আসে কোন মেথড ইউজ করা হয় না, তখন কিন্তু তুমি এক্সপেন্ডিচার করবে। কিন্তু যদি বা তোমার যদি অপশনে থাকে এ আর সি বোথ, তাহলে তুমি এ আর সি বোথ করবে। কিন্তু যেখানে উপায় নেই, সেখানে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ করতে হবে, কারণ এক্সপেন্ডিচার মেথডকেও আফটার 2017 ইন্ডিয়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এখানকার অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ। এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন, তোমরা কোয়েশ্চেন দেখে ভাববে ভুল আছে, কিন্তু ভুল নেই, এইভাবেই কোয়েশ্চেনটা এখন দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। নেক্সট চলে আসছি, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ কি? পার ক্যাপিটা ইনকাম। আর রিয়েল ইনকাম দিয়ে দিয়েছে, আরো ভালো। এটা ভালো কথা, পার ক্যাপিটা ইনকাম যদি থাকতো, পার ক্যাপিটা ইনকাম মানে মাথা পিছু আয়, আর এটাও যদি অপশনে থাকতো পার ক্যাপিটা রিয়েল ইনকাম, তাহলেও কিন্তু আমার অ্যান্সার হতো পার ক্যাপিটা রিয়েল ইনকাম। ডাব্লিউবিসিএস 2018 তে প্রশ্নটা এসছে, ওখানে কিন্তু একটা অপশনে পার ক্যাপিটা ইনকামও ছিল। পার ক্যাপিটা রিয়েল ইনকাম কি? রিয়েল ইনকাম তোমরা জানো, ন্যাশনাল ইনকামের চ্যাপ্টার করেছো, বেস ইয়ারের সাপেক্ষে যখন করা হয় তখন সেটাকে রিয়েল ইনকাম বলে। তো আমার সব থেকে ভালো ইকোনমিক মেজার হচ্ছে পার ক্যাপিটা রিয়েল ইনকাম। পার ক্যাপিটা রিয়েল ইনকাম যদি না থাকে, তবে পার ক্যাপিটা ইনকাম। আশা করি তোমাদের কজ এন্ড কন সবকটাই আমি বুঝিয়ে দিতে পেরেছি এবং এই সেশনে সমস্ত প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। অপেক্ষাকৃত কঠিন ছিল এই প্রশ্নগুলো, কিন্তু আমাদের যেভাবে ইকোনমিক্স পড়া, আমাদের কাছে কোনোটাই কঠিন হওয়া উচিত না। হ্যাঁ, যেগুলো আনকমন সেগুলো এই জন্য বারবার এমসিকিউ আমি দেখতে বলি, তাতে কি হয়, আনকমন কোয়েশ্চেন গুলো যেগুলো ফাঁকফোকর আছে সেগুলো ভরাট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আশা করি সেশনটা কাজে লেগেছে। পরের সেশনে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।